নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আজকে আমি চলে যাচ্ছি ঢাকা ভার্সিটির চারুকলা অনুষদে পয়লা বৈশাখের প্রস্তুতি সম্পর্কে সবাইকে আপডেট দিতে। আমার সাথে আছেন আমার বড় আপু সুমাইয়া আক্তার তাকি। আপু মূলত খুবই ফ্রেন্ডলি, আর আপুর সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর আমরা দুজন চলে যাচ্ছি এখন চারুকলাতে। প্রত্যেক বছর চারুকলাতে নববর্ষ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। আমরা এখন ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ফুলার রোড। ফুলার রোড আমাদের কাছে অনেক পরিচিত, যেহেতু আমরা বিগত 5 বছর ঢাকা ভার্সিটি এলাকায় অনেকবার এসেছি, অনেকবার ঘুরে দেখেছি। এই ফুলার রোডকে ঘিরে আমাদের রয়েছে অনেক ইমোশন। ফুলা রোডের সামনেই বিসি চত্বর, আর বিসি চত্বর পার করে আমরা চলে যাচ্ছি চারুকলার দিকে। ঢাকা শহর আসলে এমন একটা শহর যেখানে ক্যাওস এবং বিউটি দুটোই একসাথে বাস করে। সকালের ব্যস্ততা, রিকশার শব্দ, মানুষের তোড়ঝাড় সব মিলিয়ে এই শহর কখনো থামে না। কিন্তু এই ব্যস্ততার মাঝেই লুকিয়ে আছে অনেক গল্প, পুরনো গলি, ঐতিহ্য আর হাজারো স্বপ্নের একটা শহর এই ঢাকা। ঢাকা মানে শুধু ট্রাফিক না, ঢাকা মানে স্ট্রিট ফুডের গন্ধ, বন্ধুদের সাথে আড্ডা আর উৎসবের রং। তেমনি নববর্ষ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম চারুকলাতে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্য দিয়ে প্রস্তুতি চলছে পুরোদমে। বিকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণ ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বড় একটা কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ গাছ আসলে সব জায়গায় তেমন দেখতে পাওয়া যায় না, তবে ঢাকা ভার্সিটিতে অনেক জায়গায় এই কাঠগোলাপ গাছ আছে। তার মধ্যে চারুকলার এই গাছটি সবথেকে বড় এবং সবথেকে সুন্দর। কাঠগোলাপ গাছের সবচেয়ে সুন্দর দিক হলো এর ফুল। কাঠগোলাপের ফুলে একটা মিষ্টি এবং কোমল সুগন্ধ থাকে, যেটা সকালে বা সন্ধ্যায় আরও বেশি অনুভব করা যায়। অনেকেই এই ফুল দিয়ে চুল সাজায়, আবার অনেকেই মন্দিরে পূজার কাছেও ব্যবহার করে। আর একটা মজার ব্যাপার হলো এই গাছ খুব বেশি যত্ন ছাড়াও বেঁচে থাকতে পারে। রোদ পছন্দ করে, আর অল্প পানি দিলেই ঠিকঠাক বেড়ে ওঠে। তাই বাড়ির ছাদ, বারান্দা কিংবা বাগানে খুব সহজেই লাগানো যায়। আর স্ক্রিনে আপনারা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা আসলে পার্মানেন্ট, এটা সব সময় এখানেই থাকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি একটা পালকি। পালকি নামটা শুনলেই যেন পুরনো দিনের একটা রাজকীয় নরম সুরের গল্প মনে পড়ে, তাই না? পালকি ছিল এক সময়ের অন্যতম জনপ্রিয় যাতায়াতের মাধ্যম, বিশেষ করে নারী এবং অভিজাত পরিবারের জন্য। কাঠের তৈরি এই বাহনটি 4 জন বা 6 জন মানুষ কাঁধে করে বহন করত, আর চারপাশে পর্দা থাকতো, যাতে ভিতরে বসা মানুষটি আরাম এবং গোপনীয়তা দুটোই পেত। বাংলার গ্রাম বাংলায় একসময় পালকি ছাড়া বিয়ে কল্পনাই করা যেত না। কনে সাজানো পালকিতে করে শ্বশুর বাড়িতে যেত। সেই দৃশ্যটা যেন এখনো গল্প, সিনেমা আর স্মৃতিতেও জীবন্ত। লাল শাড়ি, সোনার গহনা আর ধীরে ধীরে এগিয়ে চলা পালকি, একটা স্বপ্নময় মুহূর্ত। শুধু বিয়েই না, জমিদার বা ধনী ব্যক্তিরাও যাতায়াতের জন্য পালকি ব্যবহার করতেন। তখন এটা ছিল সম্মান এবং ঐতিহ্যের প্রতীক। আজকের দিনে পালকি আর তেমনভাবে দেখা যায় না, তবে এটা আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখনও বিয়ে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পালকি ব্যবহার করা হয় একটু ঐতিহ্যের ছোঁয়া আনতে। পালকি মানে শুধু একটি বাহন না, এটি বাংলার অতীত, ঐতিহ্য আর আবেগের একটি সুন্দর প্রতীক। এখন আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার প্রিপারেশন। এই জায়েন্ট মাস্ক আর স্ট্রাকচারগুলো বানাতে কত ইফোর্ট লাগে সেটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না। এই শোভাযাত্রা শুধু সেলিব্রেশন না, এটা আমাদের কাছে আমাদের কালচার এবং আইডেন্টিটি। এরপরেই আমরা দেখতে পাচ্ছি পটচিত্র। বাংলা লোকশিল্পের এক অনন্য মাধ্যম হলো পটচিত্র। গ্রামীণ শিল্পীরা কাপড় বা কাগজের উপর রং দিয়ে গল্প ফুটিয়ে তোলে।
এই পটচিত্র শুধু ছবি না, এগুলো আসলে গল্প বলার একটি প্রাচীন মাধ্যম। প্রতিটা ছবির পিছনে থাকে ইতিহাস, কাহিনী আর মানুষের বিশ্বাস। এবছর চারুকলার শিল্পীরা আকবর, মুক্তিযুদ্ধ, গাজীপট, বেহুলা লক্ষীন্দর নানা ধরনের পটচিত্র নিয়ে কাজ করেছে। বেহুলার পটচিত্রে দেখা যায় এক সাহসী নারীর গল্প, যেখানে বেহুলা তার স্বামী লক্ষীন্দরের প্রাণ ফেরাতে ভাসতে থাকে নদীর বুকে। ভালোবাসা আর ধৈর্য, বিশ্বাস, এই তিনটি এই গল্পের মূল শক্তি। এই পটচিত্র আমাদের শেখায় ভালোবাসা কখনো হার মানে না। অন্যদিকে গাজীর পটে ফুটে ওঠে গাজীর পীরের গল্প, যিনি বন জঙ্গল আর বন্যপ্রাণীর রক্ষক হিসেবে বিবেচিত। এই পটচিত্রে মানুষ প্রকৃতির এক সুন্দর সম্পর্ক তুলে ধরা হয়। গ্রামের মানুষের বিশ্বাস, আস্থা এই ছবিগুলোর মধ্যে জীবন্ত হয়ে ওঠে। পটচিত্র শুধু শিল্প না, এটা বাংলার ইতিহাস, বিশ্বাস আর গল্প বলার এক জীবন্ত মাধ্যম। এবারে নববর্ষে পটচিত্রের এই সেগমেন্টটি খুবই সুন্দর ছিল। পটচিত্রের পাশাপাশি এখানে নানা ধরনের গ্রামীণ ছবি রয়েছে, যেগুলো আসলে আমাদের সংস্কৃতিকে বহন করে। আর এর পাশে রয়েছে সূর্যমুখী গাছ। সূর্যমুখী গাছ আসলে আমাদের কাছে খুবই পরিচিত, যেহেতু আমাদের নরসিংদীতে সূর্যমুখী বাগান রয়েছে। তবে ঢাকায় সূর্যমুখী ফুল খুবই বিরল, কিন্তু চারুকলাতে কয়েকটা সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। আর এটাই হচ্ছে চারুকলার বিস্তৃত মাঠ, যেই মাঠে আসলে নববর্ষের দিন বহু মানুষের সমাগম হবে। চারুকলা শুধু একটি প্রতিষ্ঠান না, এটি বাংলাদেশের শিল্পী ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। 1948 সালে প্রতিষ্ঠিত এই চারুকলা বহু বছর ধরে দেশের সেরা শিল্পীদের গড়ে তুলেছে। এখানে শুধু আঁকাআঁকি শেখানো হয় না, এখানে শেখানো হয় কিভাবে রঙের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে হয়। চারুকলার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা করিডোর এক একটা গল্প বলে, যেখানে মিশে আছে ইতিহাস, সৃজনশীলতা আর নতুন স্বপ্ন। বিশেষ করে পহেলা বৈশাখের সময় এই জায়গা একদম অন্যরকম হয়ে ওঠে। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, রঙিন মুখোশ আর অসংখ্য আর্টওয়ার্ক, সব মিলে চারুকলা হয়ে ওঠে উৎসবের এক হৃদয়। আর এই কারণেই ঢাকা ইউনিভার্সিটির চারুকলা শুধু একটি ইনস্টিটিউট না, এটি আমাদের কাছে সংস্কৃতি এবং আমাদের গর্ব। চারুকলা আসলে এমন একটি প্রতিষ্ঠান যেখানে রঙের মাঝে জন্ম নেয় গল্প, আর শিল্পী হয়ে ওঠে পরিচয়ের ভাষা। ছবি কখনো শুধু ছবি না, এটি একটি অনুভূতি, একটি গল্প আর সময়ের প্রতিচ্ছবি। চারুকলার প্রতিটা চিত্রে লুকিয়ে আছে শিল্পীর মনের কথা, যা শব্দে বলা যায় না, কিন্তু রঙে খুব সহজেই বোঝানো যায়। রঙের একটা ভাষা আছে, লাল বলে ভালোবাসা আর শক্তির গল্প, নীল বলে শান্তির কথা, আর হলুদ এনে দেয় উচ্ছ্বাস আর আনন্দ। একটি ক্যানভাসে যখন এই রঙগুলো মিশে যায়, তখন সৃষ্টি হয় এক নতুন জগৎ। একজন শিল্পী যখন ছবি আঁকে, সে শুধু আঁকে না, সে তার অনুভূতিগুলোকে ছুড়ে দেয় ক্যানভাসে। প্রতিটা তুলির আঁচড়ের পিছনে থাকে একটা ইমোশন, একটা মেসেজ। সব ছবি বোঝানোর জন্য, কিছু ছবি অনুভব করার জন্য। হয়তো আমরা পুরোটা গল্প বুঝি না, তবুও কোথাও না কোথাও সেটা আমাদের ছুঁয়ে যায়। ব্লগের জন্য ক্লিপ নিতে নিতে আমি আসলে একটা কুরচি ফুলের গাছ পেয়ে গেলাম। কুরচি ফুলগুলো আসলে খুবই সুন্দর ছিল, ছোট ছোট সাদা পাপড়ি, কিন্তু তার সৌন্দর্য একদম অন্যরকম। গরমের দিনে যখন চারপাশ ক্লান্ত, তখন এই কুরচি ফুলই এনে দেয় একটুখানি শান্তি। এর কোনো জাঁকজমক নেই, তবুও নিজের সরলতায় মনটা ছুঁয়ে যায়। চারুকলার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সাদা ফুলগুলো মনে করিয়ে দেয় সৌন্দর্য সবসময় লাউড হতে হয় না, কখনো কখনো সিম্পলিসিটি সবচেয়ে সুন্দর। কুরচি ফুল নীরবতা সৌন্দর্যের এক ছোট গল্প, প্রকৃতির ছোট্ট হাসি। যেমন কুরচি ফুল নীরবে সুন্দর হয়ে ফুটে ওঠে, ঠিক তেমনই কিছু সৌন্দর্য থাকে যা শুধু অনুভব করার জন্য। চারুকলাতে কুরচি ফুলের পাশাপাশি এখানে আরও নানা ধরনের ফুল রয়েছে। এই গাছের নামটা আসলে আমি জানি না, তবে আপনারা যদি জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারুকলার অন্যতম আকর্ষণ হচ্ছে ক্যাননবল গাছ। ক্যাননবল গাছ প্রকৃতির এক অনন্য সৃষ্টি।
এই গাছ দেখতে সাধারণ, কিন্তু এর প্রতিটি অংশই আছে গল্প। গাছের পাতা, ডাল আর ফুল। ক্যানন বল ফুলগুলো ছোট ছোট, কিন্তু তার সৌন্দর্য চোখে পড়ার মতো। ফুলের প্রতিটা পাপড়ি যেন প্রকৃতির একটা ডিলাইট চিত্র। এই গাছ আর ফুল শুধু সুন্দর নয়, এরা আমাদের শেখায় প্রকৃতি সুন্দর, কখনো বড় হওয়ার প্রয়োজন নেই। ছোট হলেও তা মন ছুঁয়ে যায়, মনে শান্তি দেয়। ক্যাননবল ফুল প্রকৃতির ছোট্ট হাসি। প্রকৃতির সিম্পলিসিটিতে লুকিয়ে আছে সৌন্দর্যের রহস্য। ছোট্ট ফুল, বড় অনুভূতি। ক্যাননবল গাছের ফুলগুলো আসলে খুবই অসাধারণ। ফুলগুলো হাত দিয়ে ধরলেই ঝরে যায়, এতটাই নরম এবং এতটাই স্নিগ্ধ। এই গাছের ফুলগুলো দেখতে গোলাকার, গোলাপি বা লালচে রঙের হয়। ফুলের পাপড়িগুলো ভিতর দিক দিয়ে বাঁকানো থাকে, যা দেখতে অনেকটা ফনা তোলা সাপের মতো লাগে। অন্যান্য গাছের মতো পাতা বা সরু ডালের ফুল ফোটে না। এই গাছের ফুল এবং ফল সরাসরি কাণ্ডে বা মোটা শাখা থেকে ঝুলে থাকে। এই গাছের ফল দেখতে কামানো গুলার মতো বড় হয়, যে কারণে এটি ইংরেজি থেকে বলা হয় ক্যাননবল ট্রি। এই গাছকে বাংলায় সাধারণত নাগালিঙ্গম বা নাগাকেশের গাছও বলা হয়। এই ক্রান্তীয় গাছটিকে ক্যান্সার বিরোধী, ব্যাকটেরিয়া রোধী কিংবা ছত্রাক রোধী বিশিষ্ট গুণাগুণ রয়েছে। ক্যাননবল গাছটি আসলে খুবই বিরল। আপনারা হয়তো খুব সহজে এর দেখা পাবেন না। এর দেখা পেতে অবশ্যই আপনাদেরকে চারুকলাতে আসতেই হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চারুকলার অন্যতম আরও একটি স্ট্যাচু। এই স্ট্যাচুটি অনেক দিন ধরেই এখানে আছে। এই স্ট্যাচুটি অনেক পুরাতন এবং এর সাথে অনেক স্মৃতি রয়েছে চারুকলা স্টুডেন্টদের। আজকে মূলত চারুকলাতে আসা নববর্ষের প্রস্তুতি সম্পর্কে জানার জন্যই, আর ছোট্ট একটা ব্লগ তৈরি করা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চারুকলার এই জায়গায় সময় কাটানো মানে কেবল ছবি দেখা নয়, এটা এক ধরনের অভিজ্ঞতা, রঙের খোঁচা, ইতিহাসের গল্প আর সৃজনশীলতার এক শক্তিশালী ছোঁয়া, যা মনে গেঁথে থাকে অনেক দিন। চারুকলায় সাধারণত প্রতি বছর সকাল 8টা থেকে 9টার মধ্যে সকল অনুষ্ঠান শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় শেষ হয়। এটি মূলত বৈশাখী শোভাযাত্রা বা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হিসেবে পরিচিত পেয়েছে। অনুষ্ঠানটি দেখার জন্য সকাল সকাল চারুকলায় অনেক মানুষের ভিড় জমে। আপনারাও চাইলে এবার চারুকলায় আসতে পারেন এবং এই ইতিহাসের সাক্ষী হতে পারেন। স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চারুকলার টেরাকোটা ঘর। টেরাকোটা ঘরটি আসলে একটা বিশেষ স্থান, যেখানে বাংলাদেশের টেরাকোটা শিল্পের সৌন্দর্য, ইতিহাস এবং প্রযুক্তি একসাথে উপস্থাপন করা হয়। এখানে মূলত টেরাকোটার মাধ্যমে তৈরি ভাস্কর্য, পাত্র, অলংকারিক নকশা এবং প্রত্নতান্ত্রিক শিল্পকর্ম প্রদর্শিত হয়। এই ঘরে দেখতে পাওয়া যায় পল্লী ও মফস্বল জীবনের চিত্রায়ন, বাঙালি লোককথা, পৌরাণিক চরিত্রের ভাস্কর্য। প্রায় সময়ই টেরাকোটার ছোটোখাটো ভাস্কর্য, পাত্র, সজ্জা, প্রাচীন টেরাকোটা ভাস্কর্য এখানে রাখা হয়। দর্শনার্থীরা কেবল শিল্পকর্ম উপভোগ করেন না, তারা টেরাকোটার ইতিহাস, প্রক্রিয়া এবং প্রাচীন শিল্পীরা কীভাবে কাজ করতেন তা শিখতে পারেন। ঘরটির নিজস্ব নকশায় প্রায়শ প্রাচীন এবং স্থানীয় শৈলীর ছোঁয়া থাকে, যা শিল্পকর্মের সঙ্গে মিল রেখে দর্শকদের অনুভূতি আরও বাড়িয়ে তোলে। ঘোরাঘুরির মাঝখানে একটু সময় ব্রেক নিয়ে আমরা আসলে চলে আসছিলাম চারুকলার ক্যান্টিনে। আমরা যখন ক্যান্টিনে পৌঁছাই তখন আসলে তেমন কিছুই অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা দুজনে দুটি রং চা নিয়ে নিই। মামা এখানে কালিজিরা, লেবু ইউজ করে চাটা বানাই দেয় আমাদেরকে। সকাল কিংবা বিকালের হালকা রোদে হেঁটে হেঁটে যখন ক্লান্তি লাগে, ছোট্ট চায়ের দোকানটা দেখলেই আসলে মন ভালো হয়ে যায়। চায়ের গরম ধোঁয়া নাকে লাগলেই মনে হয় পুরো শরীর আবার জাগছে। হাতের কাপটা ধরে একটু ধীরে ধীরে চুমুক নেওয়া যেন সেই মুহূর্তের পুরো আনন্দ। তবে আমার কাছে রং চাটা তেমন ভালো লাগেনি, তাই আমি আরেক কাপ দুধ চা নিয়ে নিলাম। এটা কিন্তু খুবই ভালো ছিল। এটাই হচ্ছে চারুকলার সেই দেয়াল চিত্র। এখানে প্রতি বছর সবাই আমরা অনেক ছবি তুলি।
আমরা বললে ভুল হবে, প্রত্যেকটা মেয়েই আসলে এই দেয়ালের সামনে ছবি তোলে। তবে গত বছরের তুলনায় এবারে দেয়াল চিত্রটা ছিল খুবই ইউনিক এবং খুবই সুন্দর। আর এ পাশে বানাচ্ছে তানপুরা। এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার সব থেকে বড় আকর্ষণ। আর এটার সাইজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড়। চারুকলার প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সাবেক শিক্ষার্থী সবাই আসলে খুবই পরিশ্রম করতেছে এই মঙ্গল শোভাযাত্রাটা সুন্দর মতো করার জন্য। সেজন্যই আসলে এত আয়োজন, এত কিছু। আর সকল কিছুর পরে নববর্ষকে ঘিরে মানুষজন এত এক্সাইটেড, আর কাজও পুরোদমে চলছে। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকেই চলে আসলাম। সব শেষে আমরা দেখলাম বড় একটি টেপা পুতুল। টেপা পুতুলটি আসলে প্রত্যেক বছরই বানানো হয়, এবছর আরও অনেক বড় করে বানানো হচ্ছে। এত কাছ থেকে দেখার পর আসলে বোঝা যায় যারা কাজ করছে তারা কতটা পরিশ্রম করে এগুলো বানাচ্ছে। আমরা হয়তো একদিন শুধু নববর্ষের দিন সব কিছু দেখি, আসলে বুঝতে পারি না এর পিছনের গল্পটা। তবে আজকে আমরা চারুকলাতে গিয়ে সব কিছুই আসলে উপলব্ধি করতে পেরেছি যে একটি কাজের পিছনে কত জনের শ্রম, কত জনের সাহসিকতা এবং কত জনের পরিশ্রম রয়েছে। সবশেষে চলে আসলাম চারুকলার বিখ্যাত পুকুর পাড়ে। এই পুকুর পাড়টি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা চারুকলাতে। মঙ্গল শোভাযাত্রার কাজ এত দ্রুততার সহিত এগিয়ে যাচ্ছে যে যেটা সত্যিই প্রশংসনীয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাঠের হাতি। হাতিটা ছিল খুবই কিউট। চারুকলার 1 নম্বর গেট দিয়ে ঢুকে নিচতলার লবিতে কয়েকটি স্টল দেওয়া হয়েছে। সেই স্টলগুলোতে আসলে পেন্টিং আর মাটির তৈরি থালার উপর নানা ধরনের পেন্টিং তৈরি করে বিক্রি করা হচ্ছিল। এগুলো আসলে খুবই ইউনিক। যারা চারুকলা স্টুডেন্টদের আঁকা চিত্রকর্ম কিনে নিতে চায় তারা সেখান থেকে কিনে নিতে পারতেছে। আর সব কিছু আসলে লাইভ তৈরি করা হচ্ছিল, যে যেরকম চায় বা পোর্ট্রেট সব কিছুই ভাইয়ারা তৈরি করে দিচ্ছিল। চারুকলার জয়নুলাবদিন ভাস্কর্যের পাশেই আরও কিছু স্টল বসেছে, যে স্টলগুলোতে আসলে নানা ধরনের মুখোশ আঁকা হচ্ছে। এই মুখোশগুলো আসলে বিক্রয়ের জন্য নববর্ষের দিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তারা চাইলে এগুলো ক্রয় করে তাদের নিজেদের সাথে রাখতে পারবে এবং মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে। মুখোশগুলো ছিল খুবই ইউনিক, একটার সাথে একটা একদমই মিল নাই, আর কালারফুল। সব কিছু দেখতে আসলে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো একটা রঙের দুনিয়ায় চলে আসলাম। প্রত্যেকটা শিক্ষার্থী এখানে খুবই ক্রিয়েটিভ। তারা এত সুন্দর করে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, এটা খুবই প্রশংসনীয়। এই সকল প্রস্তুতির মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠেছে। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকটাই বেশি। গত বছর বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতির কাজে অংশ নেয়নি। এর মূলে ছিল মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা। পয়লা বৈশাখের এই শোভাযাত্রা এখন কেবল উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির পরিচয়ের প্রতীক। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক পরিসরেও এর গুরুত্ব অনেক বেশি বেড়েছে। নববর্ষকে ঘিরে দেশ জুড়ে আয়োজন করা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশিত হবে পান্তা ইলিশ পিঠাসহ ঐতিহ্যবাহী খাবার। জারি গান, সারি গান, ভাটিয়ালি, বাউল গানের সুরে মুখর থাকবে গ্রাম থেকে শহর, সবখানেই ছড়িয়ে পড়বে উৎসবের আনন্দ। চারুকলার 2 নম্বর গেট থেকে বের হলেই ফুটপাতে একটি আঙ্কেলের হাতে তৈরি বিভিন্ন ধরনের গয়না পাওয়া যায়। উনি মূলত সব কিছু নিজেই তৈরি করে।
আর আমরা সবসময় ওনার থেকে অনেক কিছুই কিনি। ওনার দোকানের পাশেই রয়েছে একটি চুড়ির দোকান। আন্টির চুড়ির দোকানটা অনেক ছোট হলেও এখানে অনেক ধরনের চুড়ি পাওয়া যায়। আর সব কিছুর কালেকশন এত সুন্দর যে আপনি দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন। সাধারণত চারুকলা অনুষদে শেষ বর্ষের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী এবার হয়তো ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে আছেন নতুন পুরাতন শিক্ষার্থীরাও। তবে সবার তৈরি শিল্পকর্মগুলোর একটি বড় অংশ বিক্রি করা হবে। শিল্পকর্ম বিক্রির অর্থই খরচ যোগাবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা আয়োজনের এই প্রস্তুতি পর্ব চলবে বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি পর্যন্ত। আশা করি আমার ব্লগটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।